আর সব থেকে বলি যে এই ভিডিওটা জানার জন্য একটা টিক্স রেখেছি। সেই টিক্সটা হচ্ছে 40 দলা মুসলিম পালা। এইখান থেকে এইটা পড়লে আমরা কিন্তু অনেকটা জানি। মুসলিম আমাদের চোখের দুটো নয়নের মণি। হিন্দুদের সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি, মুসলিমদের সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতিকে নিয়ে আমরা এই ভারতবর্ষে বসবাস করছি দীর্ঘদিন ধরে। রবীন্দ্রনাথের ভাষায় মহামানবের সাগর তীরে আমরা রয়েছি চিরদিন ধরে, তাই না? তাহলে এই দেশটা থেকে বেরিয়ে গিয়ে, এই হৃদয় থেকে বেরিয়ে গিয়ে, এই বন্ধন থেকে, এই ভালোবাসার জায়গা থেকে বেরিয়ে গিয়ে আলাদা একটা রাষ্ট্র হোক আমরা কখনোই চাই না, কিন্তু হয়েই গেল লাস্ট পর্যন্ত। শেষ পর্যন্ত অনায়াসে এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার থেকে এই পরিকল্পনা কার্যকারীভাবে পাকিস্তান হয়েই গেল, হয়েই ছাড়লো। সেটা হতে পারে দূরদৃষ্টি রাজনীতিবিদদের, তাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে তাদের দূরদৃষ্টিতার মধ্য দিয়ে, হতে পারে দাঙ্গার মধ্য দিয়ে, হতে পারে হিন্দু মুসলমানের বিভেদের মধ্য দিয়ে, হতে পারে। কারণ এটা নিয়ে অনেক ঐতিহাসিকদের মতো মতবিরোধ আছে। কেন মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো, কেন পাকিস্তান প্রস্তাব হলো, কেন লাহোর প্রস্তাব হলো, কেন বঙ্গভঙ্গ করা হলো, কেন ভারতবর্ষ থেকে মুসলিমদের জন্য আলাদা একটা রাষ্ট্র গঠন করতে হবে। এতদিন ধরে মুসলিমরা এই ভারতবর্ষে বসবাস করছে শান্তিতে, মুঘল যুগ থেকে শুরু করে পাল, সেন, মুঘল, সুলতানি যুগ, ইংরেজদের সময়কালের শেষ দিকের আগ পর্যন্ত। কেন কেন দরকার হয়ে পড়লো যে আলাদা পাকিস্তান রাষ্ট্র তৈরি করতে হবে? এটা কাদের দাবি ছিল? এটা কি শ্রমিকদের দাবি ছিল আলাদা পাকিস্তান রাষ্ট্রের? এটা কি কৃষকদের দাবি ছিল আলাদা পাকিস্তান রাষ্ট্রের? এটা কি কোনো বেকার যুবকদের দাবি ছিল আলাদা পাকিস্তান রাষ্ট্রের? না কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের দাবি ছিল আলাদা পাকিস্তান রাষ্ট্রের? অনেক বিতর্ক, এটা নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ করেছেন ঐতিহাসিকরা। আমরা আজকের এই ভিডিওটা শুরু করবার আগে যে কথাগুলো আমরা বললাম, এই কথাগুলোর মধ্যে দিয়ে একটাই সুর প্রকাশ করতে চাই যে এই ভারতবর্ষে হিন্দু এবং মুসলিম দুটো পৃথক জাতি হতে পারে, দুটি স্বতন্ত্র জাতি হতে পারে, দুটি সংস্কৃতি আলাদা হতে পারে, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু তাদের হৃদয় বর্তা, তাদের মানবতা, তাদের ঐক্য, অখণ্ডতা, তাদের ভারতবাসীর প্রতি যে সাংস্কৃতিক বোধ, যে ঐতিহ্য, সব কিন্তু এক ছিল। দুর্ভাগ্য, পাকিস্তান প্রস্তাব, পাকিস্তান রাষ্ট্র গঠন আমাদের আজকের টপিকস 3 নম্বর অথবা 4 নম্বরের জন্য আসতে পারে। পাকিস্তান প্রস্তাব বা মুসলিম লীগের লাহোর প্রস্তাব আমরা আজকে একটু জানার চেষ্টা করব। আমি বোর্ডে এক এক করে লিখেছি ভূমিকা, লাহোর প্রস্তাব, পাকিস্তান প্রস্তাবের ও যৌক্তিকতা এবং মূল্যায়ন। যেহেতু 4 নম্বর আসতে পারে, যেহেতু 3 নম্বরেও আসতে পারে, সুতরাং বেশি কথা না, বেশি পয়েন্ট নয়, সমস্তটাই একটা সীমিত জায়গার মধ্যে থেকে আমরা এটা জানবো। আর সব থেকে বলি যে এই ভিডিওটা জানার জন্য একটা টিক্স রেখেছি। সেই টিক্সটা হচ্ছে 40 দলা মুসলিম পালা। এইখান থেকে এইটা পড়লে আমরা কিন্তু অনেকটা জানবো। 40 দলা মুসলিম পালা, অর্থাৎ মুসলিম লীগের লাহোর প্রস্তাব কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল, এই প্রস্তাবের অপর নাম কি, সবটাই কিন্তু এই টিক্সের মধ্যে আছে। পরে আসবো, প্রথমে আসি ভূমিকা। দেখো, যে কোনো প্রশ্নের একটা ভূমিকা থাকবে, আমি বলেছি ইতিহাসে থাকবেই, আমি কেন, অনেক স্যার ম্যাডামরাও বলবেন। তো সেই ভূমিকাটা যদি একটু সুন্দর হয়, সেই ভূমিকাতে তুমি যদি পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে পারো, তাহলে কিন্তু অসাধারণ হবে। ভূমিকাটা কি লিখবো? মুক্তি দিবস পালন করবে মুসলিম লীগ এবং তাতে অভূতপূর্ব সাড়া পাবে। সারা ভারতবর্ষের মুসলমানরা, পূর্ববাংলার মুসলমানরা কিন্তু এই মুসলিম লীগের দ্বারা মুক্তি দিবস তারা পালন করবে এবং তাতে উৎসাহিত হবে ভারতবর্ষের মুসলিমরা। কারা তারা? মুসলিম লীগ নেতৃবৃন্দরা। কারা তারা? মোহাম্মদ আলী জিন্নাহ,
ফজলুল হক, এদের মতো ব্যক্তিরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি উত্থাপিত করতে উদ্যোগী হন মোহাম্মদ আলী জিন্নাহ, মুসলিম লীগের অন্যতম নেতা। দ্বিজাতি তত্ত্বের অর্থ হলো দুটি জাতি তত্ত্ব, একটা হচ্ছে হিন্দু, একটা হচ্ছে মুসলিম। এই পৃথক জাতির তত্ত্বকে সামনে রেখে 1930 সালে মোহাম্মদ ইকবাল উত্তর পশ্চিম সীমান্তের বা উত্তর পশ্চিম ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলিকে নিয়ে একটি আলাদা একটি রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিল। সময় হচ্ছে 1930 সালে প্রস্তাব দিল। কে প্রস্তাব দিল? আবারও বলছি, যিনি প্রস্তাব দিলেন তিনি কে এবং কেন এই প্রস্তাব দিয়েছেন? প্রস্তাব দিলেন মোহাম্মদ ইকবাল। কেন দিলেন? মুসলমানরা আলাদা এবং মুসলমানরা হচ্ছে একটি স্বতন্ত্র জাতি, তাদের স্বার্থ ভিন্ন, এবং এটাকে সাপোর্ট করলো। 1940 সালে মুসলিম লীগ লাহোর কংগ্রেসের বা লাহোর অধিবেশনে এই সরকারিভাবে এই পাকিস্তান প্রস্তাবকে তারা রাজনৈতিক পরিকল্পনা হিসাবে গ্রহণ করলো, রাজনৈতিক প্ল্যান হিসাবে গ্রহণ করলো এই লাহোর প্রস্তাব মুসলিম লীগের। আমরা এই কথাগুলো ভূমিকাতে লিখবই। তারপরে পয়েন্ট আছে আমাদের লাহোর প্রস্তাব। তোমরা জানো লাহোর কোথায়? পাকিস্তানে। 1940 সালে 20 তারিখের মার্চ মাসে মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে লাহোরে মুসলিম লীগের বাৎসরিক অধিবেশন হয়। তোমরা জানো বিভিন্ন সংস্থা বা সংগঠনের বাৎসরিক অধিবেশন হয়। আমাদের জাতীয় কংগ্রেসের প্রতি বছর 1885 সালের পর থেকে, তার জন্মের পর থেকে প্রতি বছর কিন্তু বাৎসরিক অধিবেশন হতো, 3 দিন ধরে বাৎসরিক অধিবেশন হতো। যাই হোক, তো এখানেও মুসলিম লীগের বাৎসরিক অধিবেশন হলো 1940 সালে, 1940 মার্চ মাসের 20 তারিখ, 20 মার্চ বাৎসরিক অধিবেশন। সেই অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি এই দাবি উত্থাপন করলেন। এই অধিবেশনে বাংলার প্রধানমন্ত্রী যিনি ছিল, যাকে বলা হয় শের-ই বাঙ্গাল ফজলুল হক, তিনি এই প্রস্তাবটি তুলে ধরলেন। তাহলে প্রস্তাবটা কে তুলে ধরলো? 1940 সালের 20 মার্চ মুসলিম লীগের বাৎসরিক অধিবেশনে বাংলার অন্যতম শের-ই বাঙ্গাল বলে পরিচিত বাংলার প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে ফজলুল হক। মনে রাখবে এই নামটা, ফজলুল হক। এবং তোমরা যারা টেনে পড়ে এসেছিলে শের-ই বাঙ্গাল শর্ট কোশ্চেন করে এসেছিলে, মনে করে দেখো কি করেছিল তো অবশ্যই। এবার এই প্রস্তাবটিতে কি বলা হয়? এই প্রস্তাবটিতে বলা হয় যে ভারতের যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আছে ভারতবর্ষের, সেই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পূর্ব পাকিস্তান, সিন্ধু, বালুচিস্তান এবং পশ্চিম পাকিস্তান নিয়ে আলাদা একটি রাষ্ট্র গঠন করতে হবে। কি কি? আবার বলছি, পূর্ব পাকিস্তান মানে হচ্ছে বাংলাদেশ, মুসলিম অধ্যুষিত অঞ্চল। তোমরা জানো যে সংখ্যাটা বেশি থাকে তাদেরকে বলা হয় অধ্যুষিত। তাহলে পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ, পশ্চিম পাকিস্তান মানে পাকিস্তান, তোমরা জানো। নেক্সট হচ্ছে সব মুসলিম অধ্যুষিত অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলগুলোতে মুসলমান সংখ্যার লোক বেশি। নেক্সট হচ্ছে সিন্ধু, নেক্সট হচ্ছে বালুচিস্তান, নেক্সট হচ্ছে আফগানিস্তানের একটা অংশ, আর নেক্সট হচ্ছে সব থেকে বড় কথা, সেটা হচ্ছে পাঞ্জাবের একটা অংশ। ঠিক আছে, পূর্ব পাঞ্জাবের অংশটা। এইগুলো নিয়ে আলাদা একটা রাষ্ট্র গঠন করা হবে এবং তার দাবি করলো এই 1940 সালের 20 মার্চ ফজলুল হক, শের-ই বাঙ্গাল বা বাংলার প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই দাবিটা করলেন যে এদের নিয়ে আলাদা একটা রাষ্ট্র গঠনের একটা প্রস্তাব দিল, তার নাম হচ্ছে পাকিস্তান প্রস্তাব বা লাহোর প্রস্তাব।
কমপ্লিট। এরা করলো। আর কি বললো, যে পাকিস্তানটা তৈরি হলো, এই পাকিস্তানের যেটা তৈরি হবে, যে রাষ্ট্রটা তৈরি হবে, তার স্বরাষ্ট্র বিষয়গুলো, একটা দেশ চালাতে গেলে তোমরা জানো স্বরাষ্ট্র বিষয়টা থাকে, যুদ্ধ, নিরাপত্তা, বৈদেশিক ব্যাপার, ওইগুলো স্বরাষ্ট্র, যোগাযোগ ব্যবস্থা, শিল্প প্রভৃতি, এই বিষয়গুলো এ দেখভাল করবে, অর্থাৎ এদেরই দায়িত্ব পড়বে এই বিষয়গুলোকে টেক আপ করা বা দেখভাল করা। তাহলে জিন্না এই প্রস্তাব সমর্থন করে বলেন যে ভারতের রাজনৈতিক সমস্যা একটি জটিল সমস্যা। এটা কিন্তু সমস্যা, এই প্রস্তাবটাই তো একটা সমস্যা। তো সেই সমস্যাটাকে মোহাম্মদ আলী জিন্না বলছেন যে এই যেটা করা হলো, পাকিস্তানের যে দাবি করা হলো পাকিস্তান প্রস্তাবে, এটা কিন্তু একটা জটিল সমস্যা। এই রাজনৈতিক সমস্যাটা একটি অত্যন্ত জটিল সমস্যা। এই সমস্যার কিন্তু সমাধান হওয়া অসম্ভব ব্যাপার। কে বলছেন? মোহাম্মদ আলী জিন্না। তাহলে মোহাম্মদ আলী জিন্না তিনি বুঝতে পেরেছিলেন এই সমস্যাটা নিজে জটিল করলেন, মুসলিম লীগ জটিল করলো, ওরা নিজেরাই তো জানে যে একটা দেশ থেকে ভেঙে গিয়ে আর একটা দেশ হবে, এটা কিন্তু কম জটিলতার বিষয়। একটা পরিবার যদি ভেঙে টুকরো টুকরো হয়, সেই পরিবারটার এই টুকরো টুকরো হওয়াটা কতটা যন্ত্রণার, কতটা দুঃখের, এটা তো আমরা সবাই জানি। একান্নবর্তী পরিবার এখন নেই। বাবা কাকারা মিলে, যে জ্যাঠাগুলো মিলে যে ছোটবেলায় দেখেছে যে পরিবারগুলো আমাদের ছিল, একান্নবর্তী পরিবার, সেখানে যে আনন্দ ছিল, সেখানে যে মায়া মমতা ছিল, সেখানে একজন আরেকজনের উপর যে ভরসা করার জায়গা ছিল, একটা যে অনাবিল একটা আনন্দের পরিবেশ ছিল, সেটা এখন কি আছে? হ্যাঁ, এখন আমরা অনেকে শিক্ষিত হচ্ছি, আমাদের অনেকের অর্থ আছে, আমরা চাকরি করি, আমরা অনেকে বড় বড় সব বিশিষ্ট ডিগ্রিধারী মানুষ আমরা সবাই, কিন্তু আমরা কি সত্যি ভালো আছি? সেই অখণ্ডতার জায়গায় কি আমরা আছি? ভেঙে টুকরো টুকরো হয়ে পরিবারগুলো এখন নিউক্লিয়ার পরিবারে তো পরিণত হচ্ছে, একজন দুজন তিনজন নিয়ে। কি অবস্থা! যাই হোক, বিষয়টা ওইটা না, বিষয়টা পরের আমাদের বিষয় পাকিস্তান প্রস্তাবের যৌক্তিকতা। আদৌ কি পাকিস্তানের প্রস্তাবটা যুক্তিসঙ্গত ছিল সেটা আমরা জানবো। দেখো, লাহোর প্রস্তাবই পাকিস্তান প্রস্তাব নামে খ্যাত, অনেকবার বলেছি। এবং যদিও পাকিস্তান কথাটি এই প্রস্তাবে কিন্তু ছিল না বা উল্লেখ করা হয়নি। কারা বলছেন? আমরা এখানে তিনজন ঐতিহাসিকের নাম আমরা পাবো এবং তাদের যুক্তিটা আমরা দেখাবো। প্রথমেই দেখাবো যিনি বলছেন, তিনি হচ্ছেন ডক্টর ঐতিহাসিক সুমিত সরকার। তিনি একটা সুন্দর যুক্তি দেখাচ্ছেন, ঐতিহাসিক সুমিত সরকার। তারপরে যুক্তি দেখাবেন অমলেশ ত্রিপাঠী, তিনি একটা যুক্তি দেখাবেন, অমলেশ ত্রিপাঠী। তারপরে আমরা যার যুক্তি শুনবো তিনি হচ্ছেন ডক্টর অমলেন্দু দে, অমলেন্দু দে। এই তিনজনের যুক্তি আমরা এই ব্যাপারে, অর্থাৎ পাকিস্তান প্রস্তাবের যৌক্তিকতা আছে কিনা আমরা একটু জানবো। প্রথমে সুমিত সরকার, ইনি কি বলছেন? সুমিত সরকার বলছেন যে হিন্দু নেতা ও সংবাদপত্রগুলি লাহোর প্রস্তাবটিকে পাকিস্তান প্রস্তাবে পরিণত করে। দারুণ কথা বলছেন। কি কারা বলছে? হিন্দু নেতা। দেখো, 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো, পাশাপাশি কিন্তু হিন্দু মহাসভা এরপরে আবার প্রতিষ্ঠিত হবে। তো সেইখানে ওরা টপিকস পেয়ে গেল, হিন্দুরা বা হিন্দু মহাসভার মতো সংগঠনরা, যে পাকিস্তান প্রস্তাবটাকে, এবং সংবাদপত্রের সাংবাদিকরা এই পাকিস্তান প্রস্তাবটাকে এমন ভাবে প্রতিনিয়ত লেখার মাধ্যমে তুলে ধরলো জনগণের সামনে যে এই বুঝি পাকিস্তান হয়ে গেল, আজকে বা কালকে হয়ে যাবে। দেখো, এইখানে একটা কথা বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধের যতগুলো কারণ ছিল তার মধ্যে কিন্তু সাংবাদিকতাদের একটা কারণ ছিল প্ররোচনামূলক লেখা। যে প্ররোচনামূলক লেখার মধ্য দিয়ে মিত্রপক্ষ এবং অক্ষপক্ষ নিজেদের মধ্যে সন্ধিহানের একটা জায়গা তৈরি করেছিল, একটা পরিবেশ তৈরি করে দিয়েছিল। কেউ কাউকে ভালো চোখে দেখতো না, সন্দেহের চোখে দেখতো, এবং পত্রিকাগুলোতে এমন ভাবে লেখাটা পরিবেশিত হতো, মিত্রপক্ষের দ্বারা অক্ষপক্ষ আহত হচ্ছে মানসিকভাবে, অক্ষপক্ষের দ্বারা মিত্রপক্ষ আহত হচ্ছে মানসিকভাবে, পত্র পত্রিকার মাধ্যমে সেইভাবে লেখাগুলো প্রকাশ হতো। ঠিক এইখানে পাকিস্তান প্রস্তাবটা
বেশি বেশি করে প্রচারের আলোয় এনেছিল মুসলিম লীগের মতো আরেকটি লীগ তৈরি হয়েছিল হিন্দুদের, হিন্দু মহাসভা, এবং সঙ্গে ছিল সংবাদপত্রের সাংবাদিকরা ওই সময়কালে। বোঝা গেল কি বললাম? কে বলছেন এই কথাটা? এই কথাটা বলছেন সুমিত সরকার। এইবার দেখো অমলেশ ত্রিপাঠী কি বলবেন। এই অমলেশ ত্রিপাঠী তিনি যেটা বলছেন, লাহোর প্রস্তাবে কোনো পাকিস্তান শব্দটি নেই, তেমনি দেশভাগের কথাও নেই। কে বলছেন? অমলেশ ত্রিপাঠী। কি বলছেন? যে লাহোর কংগ্রেসে পাকিস্তান বলে এই শব্দটি নেই, আর দেশভাগ করে আলাদা একটি পাকিস্তান রাষ্ট্র তৈরি হবে সেটাও ছিল না। কে বলছেন? অমলেশ ত্রিপাঠী। বোঝা গেল? 3 নাম্বার ডক্টর অমলেন্দু দে, তিনি কি বলছেন? অমলেন্দু দে বলছেন, লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার পর বিভিন্ন হিন্দু জাতীয়তাবাদী পত্রিকায় এটিকে নিরন্তরভাবে পাকিস্তান প্রস্তাব বলে অভিহিত করলো, লাগাতার ভাবে। ফলে কালক্রমে এই পাকিস্তান প্রস্তাবে এই প্রস্তাবটি পরিণত হলো। অর্থাৎ লাগাতার ভাবে তোমার নামে কেউ যদি সুনাম গায় তুমি হিরো হয়ে গেলে, লাগাতার ভাবে কেউ যদি তোমার নামে দুর্নাম গায় তুমি খারাপ হয়ে গেলে। তাহলে প্রচারটা আলো এমন একটা বিভৎস ব্যাপার, আমি বলবো যে এটা যে কোনো মানুষকে দিনে 24 ঘন্টার মধ্যে হিরো বানাতে পারে, আবার 24 ঘন্টার মধ্যে জিরো বানিয়ে দিতে পারে এই বৈদ্যুতিন মাধ্যম বা সংবাদপত্র গুলো। সুতরাং এইখানে দাঁড়িয়ে আমরা দেখলাম তারও ব্যতিক্রম ঘটলো না পাকিস্তান প্রস্তাব বা লাহোর প্রস্তাব, যা কিনা যে লাগাতার এই লেখার মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে এই পাকিস্তান প্রস্তাবটাই দানা বেঁধে গেল। বুঝে গেল কি বললাম? তাহলে পাকিস্তান, এবার আসবো আমরা মূল্যায়নে। মূল্যায়নে কি লিখবো? যে মূল্যায়নে লিখবো যে লাহোর প্রস্তাবকে আগস্ট ও স্ববিরোধী বলে অস্পষ্ট, লাহোর প্রস্তাবকে অস্পষ্ট স্ববিরোধী বলে অমলেশ ত্রিপাঠী তিনি মনে করেছেন, এবং এটা ইচ্ছাকৃতভাবে লাহোর প্রস্তাবকে পাকিস্তান প্রস্তাব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং এর ফলে জিন্নাদের আর কোনো ব্যাপক প্রচার করতে হয়নি, মুসলিম লীগের আর কোনো বেশি প্রচার করতে হয়নি, বা যারা এই পাকিস্তান প্রস্তাবের পক্ষে ছিলেন তাদেরও আর বেশি প্রচার করতে হয়নি। কারণ হিন্দু মহাসভা এবং বিভিন্ন সংবাদপত্রগুলো যে হারে প্রস্তাব করলো পাকিস্তান প্রস্তাব পাকিস্তান প্রস্তাব বলে, আলাদাভাবে আর তাদের প্রচার করতে হয়নি, এবং তারা কেউ প্রচারও করেনি। এটা কিন্তু একটা দারুণ দিক। আর কি, এখানে যে এই প্রস্তাবের মধ্য দিয়ে যে রাজনৈতিক যে দর কষাকষি, যে পাকিস্তান প্রস্তাব, ভারত থেকে ভাগ হয়ে আলাদা পাকিস্তান রাষ্ট্র, এই যে দর কষাকষি, এই দর কষাকষিতে কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এবং তিনি চুপচাপ এই দর কষাকষি রাজনীতিতে ঢুকলেন এবং পাকিস্তান রাষ্ট্র আলাদা করেই ছাড়লেন, এবং এই ফলে ভারতবর্ষ একটা তার প্রিয় অঙ্গরাজ্যগুলোকে হারালো। এটা আমরা লিখব একদম লাস্ট পয়েন্টে মূল্যায়নে। এবারে বলি, এইটা মনে রাখার একটা টিপস আমি দিয়েছি, 40 দলা মুসলিম পালা। এটা মনে রাখবো কি করে? 1940 মানে লাহোর প্রস্তাব 1940 সালে হয়েছিল। দ মানে জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। লা মানে লাহোরের প্রস্তাব, এর আসল নাম হচ্ছে লাহোর প্রস্তাব, পরবর্তী নাম হচ্ছে এই লা দিয়ে লাহোর প্রস্তাবের স্থান দেওয়া হচ্ছে পাকিস্তান প্রস্তাব। পা মানে পাকিস্তান প্রস্তাব, মুসলিম মানে মুসলিম লীগ এই সংগঠন, আর পা মানে পাকিস্তান প্রস্তাব আরেক নাম, আর লা মানে শহর লাহোরে এই প্রস্তাবটা হয়েছিল। তাহলে 40 দলা মুসলিম পালা, এইটা যদি মনে রাখা যায় তাহলে বোঝা যাবে যে মুসলিম লীগের এই প্রস্তাবটা কত সালে কোথায় হয়েছিল, এর অপর নাম কি, বোঝাই যাবে। সুতরাং এইটুকু মনে রাখার ক্ষেত্রে আমার মনে হচ্ছে এইভাবে লিখলে ভালো হবে, তাই দিয়ে দিলাম। ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা অনলাইন ক্লাস করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে। ইতিমধ্যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়েছে। যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে সেই নম্বরে। সবাইকে ধন্যবাদ।